প্রথমেই আমি বলে নিই যে আমার জন্ম 1960। আমি একেবারেই একটি সাধারণ নিম্নবিত্ত পরিবারই বলা যায়। অনেক বড় সংসার বাবাকে টানতে হতো। বাবা একজন ব্যাংক কর্মচারী, মানে নিচু স্তরে ব্যাংক কর্মচারী ছিলেন। ভাই বোন মিলে 6 জন। তো পাশে অন্যদেরও টানতে হতো। তো সাধারণভাবে আমরা বড় হয়েছি আগরতলা শহরে। আগরতলা শহরে আমার পড়াশোনা, মধ্যম স্কুলে, পরবর্তী সময় প্রগতি। এবং বাবার সঙ্গে বাবার যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, আমি একটা সময় ক্লাস 6-এ পড়ি সম্ভবত। 6-এ বা 6-এর থেকে 7-এ ভর্তি হবো গিয়ে। সেরকম সময় আমরা দুর্গাপুরে চলে যাই। তখন চূড়ান্ত একটা সময়, নকশাল আন্দোলনের 71, 70 এরকম সময়। সে সময়টায় যে বাইরের যে মানে অ্যাটমসফিয়ারটা, ত্রিপুরা এখন কিছুটা উন্নত হয়েছে বলা যায়, মানে যোগাযোগের দিক থেকে। তখন তো একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন একটি রাজ্য, একেবারে পিছিয়ে পড়া যোগাযোগ বিচ্ছিন্ন রাজ্য। সেখান থেকে আমার একটা নতুন জায়গায় গিয়ে আমি স্কুলে ভর্তি হই। আমাদের ওইখানে একটা কমিউনিটি সেন্টার ছিল, যে মানে দুর্গাপুরে। কমিউনিটি সেন্টারে ওখানকার যারা স্টাফ, ওইখানে সিনেমা মানে তখন তো রিলে সিনেমা দেখানো হয়, মানে প্রত্যেক সপ্তাহে শনি রোববার সিনেমা দেখানো হতো। তো ওইখানে বাংলা হিন্দি যা পেতাম, মানে আমরা মানে ঢুকতে দিত না, কিন্তু লুকিয়ে টুকিয়ে ঢুকে যেতাম। তো ওইভাবে আমার স্কুল জীবনটা দুর্গাপুর, পরবর্তী সময় নবদ্বীপ হয়ে আমি আবার তেলিয়ামুড়াতে চলে আসি। বাবার সঙ্গে সঙ্গে বাবা ট্রান্সফারেবল ব্যাংকে চাকরি করতেন। ওইভাবে আমার চলছিল। তেলিয়ামুড়াতে আমি যখন আসি তখন আমি মোটামুটি ক্লাস 9-9-এ করি। সিনেমা দেখার ব্যাপারটা কিন্তু চলছে। সিনেমা মানে প্রচণ্ডভাবে চলছে, প্রচণ্ডভাবে মানে সিনেমার পোকা যাকে বলা হয় আর কি। যে সিনেমা যেটা তখন তো আর মানে টিভি, ভিসিআর, স্মার্টফোন এইসবের ব্যাপার আসে না। হ্যাঁ, ভিডিও ফরম্যাটও আসেনি। একমাত্র সিনেমাটাই তো মনোরঞ্জনের একটা সেলুলয়েড, মানে সিনেমাটাই মনোরঞ্জনের একমাত্র মাধ্যম। অন্য কিছু নেই কিন্তু, মানে যে আজকে মানে অল্টারনেট অনেক কিছু আছে। ক্লাস 11-এ তেলেমুড়া থেকে হাই সেকেন্ডারি পাশ করি, করইলডং হাই সেকেন্ডারি স্কুল। সেখানেও অনেক 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 আছে, প্রচুর বন্ধু বান্ধব ছিল, ছিল। মানে আমি বলছি যে যে পরিমণ্ডলটা একটা সিনেমাতে আসতে গেলে শুধুমাত্র তো পড়াশোনা বা এটা না, পাশাপাশি অন্যান্য বিষয়গুলি। তেলিয়ামুড়া পার্শ্ববর্তী অঞ্চল। আমার যে বন্ধু বান্ধব ছিল বা বিশেষ ছিল, সেখানে আমার উপর বিশেষ প্রভাব ফেলেছিল। মানে এমন মানে আমি বলছি, মানে খুব ছোট্ট করে বললে হয়তো কোনো ইয়েতে চাঁদ উঠেছে সন্ধ্যাবেলা, আমরা হাঁটতে হাঁটতে, আমি আর আমার বন্ধু হাঁটতে হাঁটতে চলে গেলাম তুইচন্দ্রায় এয়ারপোর্টে, পরিত্যক্ত একটা এয়ারপোর্টে। সেগুলো মানে একটা লোকের উপর প্রভাব ফেলে আমার মনে হয়। যে ওই বয়সে তো এখানে যাওয়ার কথা না, কিন্তু আমরা যেতাম, মানে হাঁটতে হাঁটতে বেশ লাগতো। মানে এই যে একটা মানে পরিত্যক্ত এয়ারপোর্টের মধ্যে বা মানে হেঁটে যাওয়া, মানে অসাধারণ। মানে এগুলো একটা কাজ করে। বা কোনো ট্রাইবেল ভিলেজেও আমরা যেতাম, একটু ঘুরে আসা। বা খোয়াই নদীতে ইভেন আমরা এমনও হয়েছে, আমরা সুনীল সুনীলের বই পড়ে, নীললোহিতের বই পড়ে আমরা এমন পাগলামি করলাম যে মানে আমরা 3 বন্ধু মিলে যে 18 পাদদেশে খোয়াই নদীর তীরে একটি আমরা ফার্মও আমরা তৈরি করে নিয়েছিলাম। ফার্ম মানে আমরা ওইখানে থাকবো, ওইখানেই করবো।
ওইভাবে জীবন কাটাবো। ওইখানে 3 মাস 4 মাস কাটিয়ে দিলাম, যে ওই গ্রামে, যে একটি 18 পাদদেশে একটি, মানে এখন হাস্যকর মনে হয়। আমার মনে হয় যে না, ওই জীবনটা না থাকলে হয়তো হতো না ব্যাপারগুলো। যে বিকেলবেলা খোয়াই নদীর মানে তিত্তির করা জল বয়ে যাচ্ছে, সেখানে আমি শুয়ে রইলাম। মানে এগুলো ইম্প্যাক্ট তৈরি হয়, মানে এটা আমার আমার কাছে মনে হয় এগুলো দরকার ছিল। ঠিক। তো ওই সময় দাদা ইয়েতে যেত, ফিল্ম ফেস্টিভ্যালগুলি অ্যাটেন্ড করতো, রিভিউ করতো, পত্রিকা লিখতো। এখানে অনেকগুলো যতগুলো পত্রিকা আছে সবগুলিতে লিখতো, মূলত ত্রিপুরা দর্পণ হয়ে যেত। দাদার বইগুলি দেখে নাড়াচাড়া করতে করতে দাদা বললো যে তুই জানিস এরকম এরকম সিনেমা হয়, অমুক হয়, সমুক হয়। তা আমার কাছে একটা নতুন, যে সিনেমার বাইরে যে সিনেমা আছে, যে রাজেশ খান্নার সিনেমায় সিনেমা না, মানে এর বাইরেও যে একটা সিনেমার জগৎ মানে আছে, সেটা আমি জানলাম না দাদার কাছ থেকে, দীপঙ্কর স্যারের কাছ থেকে। যে সিনেমার মানুষের কথা বলে, সিনেমার প্রভাব একটা সমাজকে পাল্টে দিতে পারে, দেশকে পাল্টে দিতে পারে, সেই যে বিষয়টা, সেই বিষয়টা কবি দীপঙ্কর সাহা আমাকে একটু একটু করে আমার উপর প্রভাব বিস্তার করতে শুরু করলো। তারপর আমাকে কিছু কিছু সিলেক্টেড বই আমাকে পড়তে দিয়ে দেয়, আমি সেগুলো দেখে আমার কাছে একটু অন্যরকম মনে হলো। ট্রু ফিল্ম বা অন্য ধারার ছবি, যেটাই বলুন, মানে আমি দাদার কাছ থেকে শিখেছি ছবি দু ধরনের হতে পারে, ভালো ছবি, মন্দ ছবি। ঠিক আছে, বাণিজ্যিক, সব ছবি বাণিজ্যিক, মানে কোনো ছবি বাণিজ্য ছাড়া হয় না। 1 টাকাও যদি আমি ইনভেস্ট করি, সেটাও বাণিজ্য করে 1 টাকা 25 পয়সা আনতে হবে। আর আরেকটা ছবি হয়তো 1 কোটি টাকা খরচা করে 1,25,00,000 টাকা আনতে হবে, একই কথা। সেখানে ভ্যালু, মানে টাকারই এটা কমে যায়, কিন্তু বাণিজ্য তো করতেই হবে। এর পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি সিনেমা দেখা, এগুলো চলছিল। পাশাপাশি আমি আগরতলা ফিল্ম ক্লাবে, আগরতলা ফিল্ম ক্লাব সোসাইটি যেটা ছিল, আগরতলা ফিল্ম সোসাইটি, এটা ইম্পর্টেন্ট একটা রোল ছিল তখনকার সময়। মূলত তুলসীবতীতে ওরা শো হতো, তুলসীবতীর হল ঘরে আমরা যেতাম। ভালো ভালো ছবি, অনেক ছবি, অনেক মানে ক্লাসিক সব ছবি আমরা দেখেছি। টিনগ্রাম বলো, জানুসের ছবি বলো, ওইসব ছবির সঙ্গে পরিচিত। তখন তো আর মানে এছাড়ার কোনো মানে বাইরের ছবি দেখার কোনো উপায় নেই। এখন তো আর ইন্টারনেট, মানে ফট করে করলাম, দেখে নিলাম যতবার খুশি, তা তো না। তখন রোল আসতো, রিলের সেলুলয়েডের প্রিন্ট আসতো, সে বড় হাঙ্গামা বিষয়। প্রজেক্টর নিয়ে প্রজেক্টর ইয়ে করে দেখানো, এগুলো করে। যাই হোক, আগরতলা ফিল্ম সোসাইটিতে আমরা রেগুলার সিনেমা দেখতাম। পাশাপাশি আরেকটা জায়গাতে আমরা আমাদের সিনেমা দেখার বিষয় ছিল, সেটা হচ্ছে ইস্কাস, রাশিয়ান কালচারাল সেন্টারের যে ইস্কাস, তুমি জানো কি না জানি না, টাউন হলের পাশে ইয়ে ছিল, হরিহর বাবু এখানে ব্যাপারটা করতো। ইস্কাসের এখানে মানে মাঝে মধ্যে আমরা ভালো ভালো ছবি দেখেছি, রাশিয়ান ছবি মূলত। এইভাবে চলছিল। পাশাপাশি আরেকটা কথা বলি, 79 পাস আউট হওয়ার পরে আমি গ্রাজুয়েশন, আফটার গ্রাজুয়েশন ত্রিপুরাতে মানে একটা ন্যাশনাল অ্যাথলেটিক্স মিট হয়েছিল। এটা হয়েছিল তোমার ইয়েতে, আসাম রাইফেলসে। ঠিক আছে, জাতীয় পিটি ঊষা, সাইনি, মানে স্টার, মানে তো তখন এসেছিল এখানে। ওর ভিডিও রেকর্ডিং এর কাজটা আমি, মানে আমার সঙ্গে অনেকের যোগাযোগ ছিল তখন, মানে ওরা ভালোবাসতো আমাকে, মানে আমার সিনেমার প্রতি একটা ইয়ে, ওই ইয়েগুলো আমাকে
ওরা রেকর্ডিং করার কাজটা দিয়েছিল। ভিএচএস ক্যামেরা, ভিএচএস, এখানে আলাদা রেকর্ডার থাকতো, আলাদা ইয়ে থাকতো, খুব টাফ রেকর্ডিং করা। ঠিক আছে, তপন মনিক একটা ক্যামেরা কিনেছিল ওই 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 পারপাসে, ওই তো মানে উইডিং টুইডিং এসব পারপাসে মূলত। তো ওই ক্যামেরাটা একদিন কি কাজে আমাকে আরেকটা কাজে আমাকে দিল ওকে, ওই ঊনকোটিতে, তখনকার সময় ঊনকোটি। তো ঊনকোটিতে তপন মনিককে নিয়ে আমি যাই, আমার ক্যামেরা তো নেই। তো ক্যামেরাটা যখন আমি যখন যেভাবে বলছিলাম সেভাবে আমি কাজটা করতে পারছিলাম না, আমি অনুভব করছিলাম। আমি ক্যামেরাটা চালাতাম, তাহলে আমি আমার ইয়েটা আমি ঠিকভাবে করতে পারতাম। ঠিক আছে, আমি একদম পরিষ্কারভাবে ফিল করছিলাম। তো এটা একটা যন্ত্রণা, মানে আমি যা চাইছি আমি করতে মানে ইয়ে করতে পারছি না, ক্যারি করতে পারছি না, কি করি। তারপর একদিন আমি অনিল সরকারের কাছে গেলাম, গিয়ে আমি একদম পরিষ্কারভাবে ব্রিফ করলাম আর কি। তখন আমার বয়স বুঝতে পারছো, তোমার মতো যে যে এরকম আপনি তখন অনিল সরকার মানে খুব ক্ষমতাবান লোক, মানে ক্ষমতাশালী লোক, প্রচুর লোক ঘেরাও করে রাখে, হ্যাঁ, ইয়ের মতো বসে। তো আমি একদম ইয়েভাবে বললাম যে আমি এরকম এরকম করি, সিনেমা টিনেমা, আমার ইচ্ছে এরকম কাজ করার, আপনি যদি আমাকে একটি ক্যামেরার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি কাজ করতে পারি। আমাকে 15,000 টাকার একটা লোন নিয়ে করে আমাকে একটা ক্যামেরা কিনে দিল, বুঝতে পারলে, PD-150 ন্যাশনাল, এখনো মনে আছে, PD-150 না, সরি, প্যানাসোনিকের ক্যামেরাটা আছে এখন আমার কাছে, চলে না, বাট ইয়ে M7 পরের মডেল ছিল, M5। তো ক্যামেরা তো এখানে পাওয়া যায় না। আমার কলকাতায় গেলাম, কলকাতায় বিমল সিনহা তখন ডেপুটি স্পিকার, ত্রিপুরা ভবন থেকে সেই লালবাতির গাড়ি জ্বালিয়ে আমরা খিদিরপুরে ফ্যান্সি মার্কেটে ঢুকলাম। তখন মানে ওই যে ভাবে কিন্তু ইয়ে হয় না, ওই যে মানে এখন যেমন যে কোনো ইয়ে থেকে তুমি কিনতে পারছো, ওই করছো, ব্যাপারটা তো তখন এরকম ছিল না, অ্যাভেলেবল ছিল না। কিন্তু বিমলদা এত এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের থেকেও প্রোটোকল না মেনে, তুমি ভাবতে পারো আজকে মানে কোনো রাজনীতিবিদের কাছ থেকে আশা করা যায়? আমি পারি না। অনিল সরকারও কোনো প্রোটোকল না মেনে, মানে জাস্ট উনি বুঝেছিলেন যে ওর একটা ক্যামেরা দরকার। তুমি তুমি মানে বিষয়টা চিন্তা করো, বিমল সিংহ কোনো প্রোটোকল না মেনে উনার সরকারি গাড়ি করে আমাকে নিয়ে গিয়ে ক্যামেরা খিদিরপুর ফ্যান্সি মার্কেট থেকে তুলে ক্যামেরাটা মানে আমরা আনলাম আগরতলায়। আর অনিল সরকার আমাকে মানে যেদিন ক্যামেরাটা নিয়ে দেখাতে গেলাম, সেই ক্যামেরাটা অনিল সরকার একটা কথা বলেছিল যে দেবাশিস, তোমার কাঁধে একটা বন্দুক তুলে দিলাম। আমার আজও মানে ইয়ে লাগে, মানে উনি আমাকে বিলিভ করেছিল যে ওর একটা ক্যামেরা দিলে একটা ইয়ে হতে পারে, ভালো হতে পারে। বিমলদা বুঝেছিল যে ও ক্যামেরাটা ওখান থেকে তুলে আনতে পারবে না। আমি যদি আমার গাড়িটা নিয়ে যাই, লাল বাতিওয়ালা গাড়ি, তাহলে ইয়ে করতে পারবো। তুমি মানে এই মানসিকতা কোন জায়গায় পৌঁছালে পরে এই মানসিকতা হতে পারবো না, ঠিক আছে কি না? আমি অন্য মানে পলিটিক্যাল ইয়ে, এইবার আমি তো কাজ শুরু করলাম আর কি, ঠিক আছে, বিভিন্ন রকম কাজ।
তোমার এক নম্বর তো বেঁচে থাকার জন্য, মানে আমি আর অন্য কোনো দিকে আর কনসেন্ট্রেট তারপর করলাম চাকরি সরকারি চাকরির দিকে ঝুঁকছেন না কেন? না। তখন তো মানে ওই সময়টা তো আপনি ইচ্ছে করলে চাকরি পাইতেই পারতেন। হ্যাঁ, পেতে পারতাম, উম, কিন্তু মানে প্রথমত আমার কাছে মনে হলো যে যে আমি যদি উম, এটাতে কন্টিনিউ করি তাহলে হয়তো হয়েও যাবে হয়তো, মানে চলে যাবে। আর মানে একটা ভালো লাগার একটা ব্যাপার থাকে না। আমি অনেক সময় হতাশ হয়েছি, অনেক সময় ইয়ে হয়েছি, মানে সেখানে আমার কাছে মনে হয়েছিল যে ঠিক আছে চলো না, দেখি না, মানে যেটা আমি ভালোবাসি, যেটা আমি পছন্দ করি। আমি ধরো বিয়ের কাজ পেলাম, প্রচুর কাজ করেছি, যে কোনো ধরনের কাজ করতে হতো, ঠিক আছে, সরকারি কাজ তো সেরকমভাবে ইয়ে হতো না, এক দুটো ক্রিয়েট করতে হতো, বোঝাতে হতো যে এইভাবে করলে এই হয়, ঠিক আছে। আইসিটি থেকে কিছু কাজ দিত, একটু মানে খুবই কম, এক দেড় 2,000 টাকার কাজ, অমুক জায়গাতে মন্ত্রী ওই ফি, সময় হ্যাঁ, মন্ত্রী ফিতে কাটবে, অমুক জায়গাতে ইয়ে করবে, বা ডুমুরে পরিদর্শন যাবেন কেউ, এরকম। তো ওই কাজগুলো কিছু কিছু পেতাম। আরেকজন লোককেও মানে আমি পাশ কাটিয়ে গেলাম, ইনি হচ্ছেন ইয়ে আমাদের রবিন সেনগুপ্ত। রবীন্দার কাছে আমরা যেতাম। রবীন্দা নিজে চিন্তা করো, মানে ত্রিপুরা মতো জায়গাতে নিজস্ব প্রায় একটা সেট আপ, মানে বিয়ের সেলুলয়েডের সেট আপ তৈরি করে নিয়েছিল, কিন্তু ছোটখাটো কাটিং কিন্তু রবীন্দ্র এখানে বাড়িতেই ইয়ে করতে পারতো, জোড়া জারিয়ে দেওয়া, ইয়ে করা করতে। বোলেক্স ক্যামেরা, বোলেক্স তো ছিল, হ্যাঁ, বলে হ্যাঁ, বোলেক্স এরিফ্লেক্স ছিল না, না। বোলেক্স, বোলেক্স ক্যামেরা ছিল, বোলেক্সই। রুনু ঘোষের সঙ্গে আমার পরিচয় নেই। রুনু ঘোষও কিন্তু তারা ওই ইয়ে করার জন্য সেলুলয়েডের বোলেক্স ক্যামেরা ছিল। মুখর বনানী বলে একটি কাজ হয়েছিল। এর আগেও কিছু কাজ হয়েছিল, যে এটা নিয়ে বিমল সিনহার একটা লেখা ছিল, মুখর বনানী বলে একটি ছবি, ডকুমেন্টারি ছবি তৈরি হয়েছিল। আরও ছোট ছোট হয়েছে, রবি দত্ত কিছু অনেক অনেক শর্ট শর্ট ফিল্ম আছে। তারপর তো রবিদার কাছে মাঝে মধ্যে যেতাম, রবিদার কাছে বিভিন্ন সিনেমা সংক্রান্ত গল্প শুনতাম এবং দেখতাম ওনার কাজকর্ম। উনিও দেখাতেন, খুব এনার্জেটিক লোক ছিলেন। 1991-এ, 1989 থেকে মাথায় কাজ করতে শুরু করলো, তাহলে মানে একটা ছবি বানাতে পারি কিনা দেখি না। এর মধ্যে কিন্তু আমি ডকুমেন্টারি করছি, ডকুমেন্টারি বা ছোট শর্ট ফিল্ম, ছোটোখাটো শর্ট ফিল্ম এখানকার অভিনেতা অভিনেত্রীদের, এইগুলো কিন্তু করেছি। মানে তখনকার সময় মিকি ডোনাল্ড, একটা দুটো লোক মিকি ডোনাল্ড সেজে নাচছিল, ছোটদের বাচ্চাদের কিডসের দোকানে আর কি, বাচ্চাদের কাপড়ের দোকানের সামনে, মানে এইভাবে করে নাচছিল। এই জিনিসটা আমাকে খুব হন্ট করেছিল, এটা মাথার মধ্যে খেলতে শুরু করে। তো আমরা আগরতলায় আসি, আগরতলা আসার পরে আস্তে 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 এটা গ্রো করে মাথার মধ্যে, যে লোকটা যদি কালি নাচিয়ে হতো, সে আস্তে আস্তে এরকম বিদেশি ক্যারেক্টারগুলির সঙ্গে পেরে উঠছে না, গ্লোবাল ক্যারেক্টারগুলির সঙ্গে জুঝে উঠতে পারছে না, সে আস্তে আস্তে পিছু হচ্ছে। ধীরে ধীরে ওই ওই মিকি ডোনাল্ড বা এই ক্যারেক্টারগুলি বড় হয়ে আসছে আমাদের কাছে। 90-তে আমার মানে এখন এটা এটা তো সত্যি ঘটনা, হয়েতে গেলো এটা না, মানে আজকের সময় আমরা হারে হারে টের পাচ্ছি, এটা তো হয়ে গেল। স্ক্রিপ্টটা করার পরে এইবার তো মানে যখন আমি আমার আশেপাশের লোককে বললাম যে আমি একটা সিনেমা বানাবো, ফিচার ফিল্ম আবার,
তখন মানে আমাকে মানে একদম পাগল পাগল, মানে কি পাগল থেকে আরো যদি ইয়ে থাকে আর কি, সবাই মানে আমাকে ইয়ে করলো আর কি, Discuss করো। miss করে। যে আমি দমলাম না, মানে আমার যা রোজগার হতো তখন আমি বিয়ে করিনি বা ইয়ে হয়নি, যেটা আমি ক্যামেরা ট্যামেরা থেকে পেতাম আমি ভাবলাম যে সেগুলি আস্তে আস্তে করে একটু একটু করে আমি যে ইয়ে করে করে সিনেমাটা তৈরি করব। মাঝখানে আমি দুটো লোকের সঙ্গে কাজ করেছিলাম। হ্যাঁ, এক হচ্ছে ফিল্ম ডিভিশন থেকে একটি লোক এসেছিল, সাউথ ইন্ডিয়ান একটি লোক। তা আমি দেখলাম যে এটা তো একটা মহা সুযোগ, সেলুলার ক্যামেরা কাজ কাজ দেখার। তা আমি বললাম হ্যাঁ করবো। তো ওই লোকটার সঙ্গে ভিড়ে গেলাম 3 দিনের জন্য, 3 দিন বা 4 দিন এরকমই হবে, ওই ইলেকশনের ডকুমেন্টারি কাজটাতে। তো বড় বড় সেলুলারে খুব ভারী ভারী স্ট্যান্ড হয়, কিন্তু এই হালকা পাতলা স্ট্যান্ড হয় না, কিন্তু এক একটা মোটামুটি 20 কেজির মতো ওজন হয়, 20 কিলো হয়। ওই কেরিয়ার আর কি, মোটামুটি কেরিয়ার কাম লাইট, মানে যখন যেখানে গেলাম লাইট ফাইট ধরলাম, আর কিভাবে করছে সেটাকে ইয়ে করলাম। আর লোকটি খুব ইয়ে ছিল, হেল্পফুল ছিল, সে আমাকে হাতে ধরে ধরে অনেক কিছু শিখিয়েছিল, যে লাইটটা এইভাবে লাগালে এই হয়, অ্যাপারচারটা এরকম দিতে হয়, ঠিক আছে, এটা এই লেন্স, এগুলো আমাকে উনি কিছু কিছু ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স, যেটা বলা হয় ক্যামেরাটা উঁচুতে বসালে এই এই হয়, নিচুতে বসালে এই হয়, সাইড প্রোফাইলে এই লোকটার কেন আমি এখানে ক্যামেরা বসালাম, এগুলো আমাকে কিছু ইয়ে দিল। এ হচ্ছে আমার মানে হাতে কলমে শিক্ষা। দ্বিতীয় শিক্ষাটি এলো দীপক ভট্টাচার্য, ও মাঝখানে বলেননি, দীপকদার লংতরাই, দীপক ভট্টাচার্যের লংতরাই, সম্ভবত 89-10 বেরিয়েছিল সম্ভবত। ককবরক first হ্যাঁ, feature। ককবরক ত্রিপুরা থেকে মানে প্রথম ফিচার ছবি, ককবরক কেন বাংলা বলো, সবর থেকে প্রথম ফিচার ছবি, ঠিক আছে, বাংলা মানে লংতরাই। লংতরাই ছবিটি যথেষ্ট আলোড়ন তুলেছিল, প্রেস ফ্রেশ এগুলো এগুলো আমার মনে ইম্প্যাক্ট একটা তুলেছিল, আমারও একটা আমিও একটা করব, এগুলো আমার বলতে হয়, ঠিক আছে, দীপকদারও অবদান আছে মানে আমাকে প্রভাবিত করা। তো লংতরায় আমি ইয়ে হয়নি, কোনোভাবেই ইনভলভ ছিলাম না, আমার দাদা দীপঙ্করই ইনভলভ ছিল, দীপঙ্কর সাহা লংতরে ভীষণভাবে ইনভলভ ছিল। কেমন ইনভলভ ছিল, লংতরাইকে কলকাতার বাজারে প্রেস, যেহেতু দীপঙ্করের অনেক পরিচিতি ছিল, প্রেস বলো ইয়ে বলো কী ধরনের যে পরিচিতি ছিল, মানে এই লোকটা তোমার ব্যবহার করতে শেখেনি বলে সে অকালে মরে গেল আর কি। দীপঙ্কর লংতরে প্রেসের পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে দিয়েছিল ইয়েতে, নন্দনে, তখনকার সময়ে। তো ওই যেটা বলছিলাম যে ফিল্ম ডিভিশনের তোমার যেটা হাতে কলমে শিক্ষা, এটা আমাকে খুব হেল্পফুল। আমি লোকটার নাম মানে তখন আর রাখা হয়নি, কিন্তু আমার প্রথম গুরু বলা যায়। উইদিন দিস টাইম 90-20 হবে সম্ভবত, দীপক ভট্টাচার্য ইন সার্চ অফ রিলেশন, রবীন্দ্রনাথ ত্রিপুরা, ছবিটার শুটিংয়ে বিজয়ানন্দ আসেন। তো আমি ওই শুটিংয়ে অ্যাজ এ কেরিয়ার হিসাবে যাই, মানে বিজয়দাকে হেল্প করবো আর কি। ওই যে যোগাযোগটা, বিজয়দার সঙ্গে যোগাযোগটা কাজে লাগিয়ে আমি বিজয়দার কাছে গেলাম, যে কলকাতায় এরকম একটা কাজ করতে চাই, তুমি যদি আমাকে একটু সাহায্য করো, বিজয়ানন্দ সাবরওয়ালকে। বললো করবো। আর বিজয়দা খুব দিল খোলা মানুষ, মানে জীবনে যা রোজগার করেছেন তা উড়িয়েছেন, বিজয়দা একদম উদার করে মানে উজাড় করে সব কিছু দিত।
বুঝতে পেরেছো? তো বিজয়দা আমাকে বললো হ্যাঁ আমি তোমাকে করো। তখন আমি কিছু জানি না, চিনি না কলকাতার, মানে কোথায় ক্যামেরা ভাড়া পাওয়া যায়, কিভাবে কারা কারা যায় ইয়ে হয় সেগুলো। তো আলটিমেটলি সামান্য কিছু টাকা, সম্ভবত 30-35 হাজার টাকা ছিল ওই সময়, প্রথম প্রথম ল্যাপের টাকা আমার। যা ইয়েটে করেছি, রোজগার করেছি, সব কিছু নিয়ে 1,035 টাকা নিয়ে আমি কলকাতা গিয়েছিলাম। 15 দিনের ইয়ে ছিল, আমরা টোটাল কাজটা 21 দিনে উঠিয়েছিলাম। রূপান্তর, শিশির দেব, রঞ্জিতা দে, সবাই নাটকের লোক, শিশির মজুমদার, শিবপ্রসাদ ধর, পল্লব বর্মন, পুষ্পল চক্রবর্তী, এরকম কল্যাণ দে, মূলত নাটকের লোকই ইয়েতে, আর কিছু একদম নতুন লোক। ওদের নিয়ে আমরা স্ক্রিপ্ট নিয়ে বসেছি বা কথা বলেছি। প্রচণ্ড একটা লড়াই বলা যায়। সবাই মানে তখন সিনেমা করছি লুকিয়ে, মানে বলতে হয় আর কি। তো কেউ মানে বিশ্বাসযোগ্য বিষয় তো না, সিনেমা করছি, এটা মানে বিশ্বাসযোগ্য বিষয়ই না। তো জিপ গাড়ি আমরা ভাড়া করেছিলাম, সেই গাড়ি করেই আমরা, এমনও হয়েছে 25 জন 26 জনও আমরা ক্যারি করতে হয়েছে, ছেলে মেয়েকে। বিজয়দা ঝুলে যাচ্ছে, মানে ক্যামেরাম্যান ঝুলে যাচ্ছে, ডিরেক্টর ঝুলে যাচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই। ছিল বিশ্বজিৎ দাস আমার একটা বড় হেল্পিং হ্যান্ডস, কিশোর দেব, সোনালি আমার ছোট বোন, ওরা অ্যাসিস্ট করেছিল আমাকে। তো আমার ছোট ইয়ে কঙ্কনা আর সুভাষিস, ওরা অভিনয় করেছে, ওরা হেল্পফুল। স্পিরিট মানে একটা আন্দোলনের মতো সবাই মধ্যে এটা জারিত হয়ে গেছিল, আমার কাছে তাই মনে হয়। না হলে এটা হতো না, এটা পসিবল ছিল না। ইভেন এমন হয়েছে যে আমরা পরদিন ক্যামেরাম্যান চলে যাবে, পরদিন বা এর পরের দিন, 2 দিন আমাদের হাতে সময় আছে, আমাদের শেষ করতেই হবে। আমরা শ্যুট করতে গেলাম ইয়েতে, প্রতাপগড়ে বস্তিতে, যে আমাদের রূপান্তরে একটা বস্তির একটা বিশেষ ভূমিকা ছিল, লম্বা সিকোয়েন্স ছিল। প্রতাপগড়ে আমরা শ্যুট করতে গিয়েছিলাম, মনে আছে। 12টা 1টা 2টো অবধি কাজ করতে পারলাম। 2টোর পরে এত মানে অ্যান্টি সোশ্যালের উপদ্রব শুরু হয়ে গেল, মদ টদ খেয়ে। আমাদের সঙ্গে রঞ্জিতা দিতার ছিল, ইয়ে ছিল, মেয়েরা ছিল। দেখলাম এখানে বিপজ্জনক একটা বিষয় হয়ে যেতে পারে। আমরা বাধ্য হয়ে উইথড্র করলাম এখান থেকে, মানে ইউনিট নিয়ে। যে পরের শুটিংগুলি এখানেই হওয়ার কথা ছিল। একটা রান্নাঘরের ভেতর দৃশ্য ছিল, এই ছিল লম্বা দৃশ্য। এগুলো কী করি আমরা, তো মানে বসে থাকলেও হবে না। তো আমরা তখনকার রেন্টাস কলোনিতে চলে যাই, ওইখান থেকে 2টো নাগাদ। রেন্টাস কলোনিতে গিয়ে কবি স্বপন সেনগুপ্ত কিছুদিন আগে যে মারা গেলেন, স্বপনদা, এখানে গেলাম। স্বপনদা পাশের একটি বাড়িতে বলে কয়ে একটি রান্নাঘর, মানে ইয়ে বেড়ার রান্নাঘর আমাদের ব্যবস্থা করে দিলেন। মালিক একটাই শর্ত দিল যে পরদিন কিন্তু ছেড়ে দিতে হবে, ঠিক আছে, ওদেরও দরকার। তো কি করি, রাত্রেবেলা সবাই কিন্তু আমরা মানে 20-22 জন ছেলে মেয়ে, বুঝতে পারছো, সবাই মানে ইয়েতে, যে আমরা যে টাইম শিডিউল দিয়ে আবার দিয়ে আসবো পসিবল না আমাদের পক্ষে। গাড়ি পাঠিয়ে ইয়ে করে এগুলি মেনটেন করার জন্য তো একটা লোক দরকার, ইয়ে করা দরকার, শিডিউল করা দরকার, পসিবলই না।
যখন যেটা হচ্ছে শ্যুট করছো, এইভাবে কাজ করতে হচ্ছে। তোমার ওইখানে আমরা শুটিং শুরু করলাম, লাইন নামানো হলো, লাইট লাইট ই করলাম, দেবলদার লাইট ছিল, দেবলদাও প্রচুর ফেটেছে রাত্রেবেলা। মানে সেই রাত্রেবেলা শুটিং শুরু হলো, 9টা নাগাদ শুটিং শুরু হলো, টানা শ্যুট করলাম। রাত্রেবেলা খাবার আসলো, যখন আমি আর বিজয়দাকে মনে আছে, একজন শট দিয়ে খেতে যায়, খায়, যার ব্রেক পড়ে, কেউ হয়তো একটু উঠোনে একটু সাইডে করে ঘুমিয়ে নেয়, তারপর আবার যখন ডাক পড়ে শট দিয়ে যায়, এইভাবে চলছে। এইটুকু মনে আছে যে বিজয়দার আমি যখন রাতে খেতে গেলাম তখন ভাতগুলো পচে গেছিল, মানে খাওয়ার হলো না আর কি। এটা মনে আছে, মানে সূর্য একটু একটু করে লাল হচ্ছে, বিজয়দার আমি বসে মানে খাবো, তখন দেখলাম এটা খাওয়ার উপযোগী নেই। কিন্তু এতক্ষণ আমরা কাজে ছিলাম, বিজয়দা কাজে ছিল, আমিও কাজে ছিলাম। মানে আমরা তো আর মানে পাচ্ছি না, ব্রেক পাচ্ছি না। আমরা আর্টিস্টদের ব্রেক দিতে পারছি, যে ঠিক আছে তোমার শর্ট হয়েছে, তুমি খেয়ে আসো, বা একটু একটু ঘুমিয়ে নাও, ঘন্টা দুয়েক বাদে ডাকবো। কিন্তু মানে আমার তো মানে পরের দৃশ্যটাতে আমারও এঙ্গেজমেন্ট লাগছে, বিজয়দারও এঙ্গেজমেন্ট লাগছে, আমরা আর কিন্তু খেতে পারছি না। তো ওই টানা তাহলে কত মোটামুটি 24 ঘন্টা হয়ে গেল, মানে একদম নন স্টপ কাজ করছি। নেক্সট ডেতে ওই বাড়িতেই ইনডোরটা ছেড়ে দিলাম, ইনডোরটা বলেছিলাম ছাড়তে হবে, ইনডোরটা ছাড়তে হলো। ওই বাইরের কাজগুলো ওই বাড়িতে করলাম। মোটামুটি আমরা সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরি তখন 36 ঘন্টা একদম ননস্টপ আমরা কাজ করেছিলাম। এটা মানে রূপান্তরের সবচেয়ে একটানা কাজ আর কি, 36 আওয়ার্স। এটা মনে 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 আছে বা থাকবে। যারা মানে রঞ্জিতাদি মনে আছে, রঞ্জিতাদি উঠোনে ঘুমিয়ে আছে, উঠে শট দিচ্ছে এসে, মানে এটা এই মুভমেন্টটা এইভাবে হয় না। একটা একটা নিজের যদি মানে ইনভলভ না হয় মানে ছবিটার সঙ্গে, এই হতে পারে না। রূপান্তরে প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা কলাকুশলী সেই জায়গাতে পৌঁছে গেছিল। আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ আমরা একটা করে করে দেখাবো বা করব আমরা, যে করতে হবে। যে একটা মানে বিশুরও একটা কথা মনে হচ্ছে, বলেছিল যে দেবুদা আমরা তো কষ্ট করতেছি, এক সময় দেখবা কইব যে তোমরা কাজটা করছিল। তো ওইভাবে রূপান্তর দুটো লেপে আমরা শুটিংটা শেষ করতে পেরেছিলাম, দুটো লেপে। প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছিল, প্রচণ্ড আর্থিক অনটন ছিল, সবাই এতে সহযোগিতা বা নিজের নিজের মনে করে কাজটা করেছিল বলেই আজকে আমরা রূপান্তরের কথা বলতে পারছি, বলা যায়। আফটার শুটিং এই যে পর্বটা, এটা একটা মানে আমার ধারণা ছিল না যে এত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বটে। যখন আমরা কলকাতায় রূপায়ণে কাজটা করি, যখন যেরকম টাকা জোগাড় করতে পারছি যাচ্ছি, মলয় ব্যানার্জি, গৌতম ঘোষের এডিট করেন, মলয় ব্যানার্জি এডিটের দায়িত্ব নিলেন। মলয় খুব প্রফেশনাল, ভালো ছেলে, বাট বিজয়দা যেরকম একটা ফিলিংসটা আছে সেই এটা না, সেখানে মলয় তোমার একদম কম বয়সী ছেলে, তোমার টানা কাজ করে দেবে, মানে উঠিয়ে দেবে সময় মতো কাজ, কিন্তু তোমার পেমেন্ট এভরিথিং মানে একদম যেটা হয় সেটা থাকতে হবে। তো যাই হোক,
আলটিমেটলি মানে আমরা ওই যে আমি যেতাম কলকাতায়, তো সেইভাবে নেগেটিভ পজিটিভ যা যা আর আর এর কাজ বা তোমার কালার গ্রেডেশন এভরিথিং আমরা রূপায়ণে করি। করার পরে 31 আগস্ট তোমার ছবিটা হয় 1991 সেন্সর পায় ইউ হিসাবে। রক্সি সিনেমা, মিনি রক্সি সিনেমা হল বলে একটি সিনেমা হল ছিল, সেই মিনি রক্সি সিনেমা হলে ছবিটা প্রিভিউ হয় প্রথম। পরবর্তী সময় এটা ইয়েতে যায়, যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ইয়ে করি প্যানোরামার জন্য। দুটো ছবি মানে মূল পর্বে গিয়েছিল। আমি যতটুকু যে খবর পেয়েছিলাম, হলধর সঞ্জীব হাজারিকা ওর সামথিং মেবি, হলধর এবং আমার ছবিটা। তো আলটিমেটলি আমরা ছিটকে যাই। আমরা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা বিশেষ প্রদর্শন হয়েছিল, তাদের গ্যাজেটও সেটা ছিল। সন্তোষ মিনিতে ছবিটা দেখানো হয়েছিল। কলকাতা না না, ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটা শো ওরা করেছিল। রূপান্তর মানে একদম প্রফেশনালি, একদম হোর্ডিং টোর্ডিং লাগিয়ে আমরা বিশাল কাট আউট লাগিয়েছিলাম ইয়েতে, এই পোস্ট অফিস চৌনিতে বিশাল অনেক বড় কাট আউট, এবং প্রচুর পোস্টার লাগিয়েছিলাম। সানগ্রাফিক্সের সুনির্মল ভীষণভাবে আমাদের হেল্প করেছিল। ভূপেন দত্ত ভৌমিক আমাদের খুব ভীষণভাবে হেল্প করেছিল ইয়ের ব্যাপারে, প্রচারের ব্যাপারে। একটি পয়সা নেয়নি। দৈনিক সংবাদের মতো পেপারে ফ্রন্ট পেজে বিজ্ঞাপন দিচ্ছে উইদাউট মানে এনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। আমরা মানে সেইভাবে আমরা ভূপেন দত্ত ভৌমিক থেকেও অনেক সাহায্য পেয়েছি। প্রত্যেকটা প্রেস থেকে ভীষণ সাহায্য পেয়েছি। মানে বলা যেতে পারে যে রূপান্তর মানে আমরা তখন জোট আমলের সময়, মানে আমরা সকালবেলা রাত্রেবেলা মানে সারা শহর, তুমি ভাবতে পারবে না, আমরা শুধু একটা কথা লেগে আগরতলায় আসছে রূপান্তর, মানে নাড়া পড়ে গিয়েছিল, এটা কি বিষয়টা কি, শুধু এইটুকু ছোট্ট ছোট্ট ইয়ে ছিল। মানে পুরো আগরতলা সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ দেখছে আগরতলা আসছে রূপান্তর, মানে মাথা নষ্ট হয়ে গেছে লোকের, কি বিষয়টা। রূপসীতে আমরা লাগালাম, রূপসীতে প্রায় 1000 সিট, 3টে করে শো, কত লোক দেখেছে, হাউসফুল ছিল। 2 সপ্তাহ আমরা চেয়েছিলাম। রূপসীতে দেখানোর পরে আমরা এটা নিয়ে চলে যাই ইয়েতে ফেস্টিভ্যালে, ফেডারেশন অফ ফিল্ম ফেস্টিভ্যাল ফিল্ম সোসাইটিস, ওর ইনাগোরাল ফিল্ম হিসাবে নন্দনে এটা ইয়ে করে চালায়। যাই হোক, মোটামুটি রূপান্তর যেটা আমাদের প্রমাণ করার ব্যাপার ছিল যে ত্রিপুরা থেকে ছবি হতে পারে, সেটা ইয়ে ভ্যানকুভার ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ওরা খুব আমাদের চিঠি দিয়েছিল ছবিটা পাঠানোর জন্য। ত্রিপুরা থেকে একটি ছবি পাঠানো ভ্যানকুভারে আমার পক্ষে তখন সম্ভব হয়নি, সাবটাইটেল করানো মানে ইম্পসিবল টাস্ক। মানে এখনকার মতো তো কম্পিউটারে নিজে সাবটাইটেল করে নিলাম তো ব্যাপারটা না, তো মানে এটা চেন্নাইতে করতে হতো, কলকাতাতেও হতো না। তো আমার পক্ষে এটা সম্ভব হয়নি ভ্যানকুভারের ইয়েগুলো আছে আমার কাছে এখনো, দেখি মাঝে মধ্যে। ছবিটা পাঠাতে পারলাম না আর কি বাইরে। আমরা একটা ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছিলাম যে ত্রিপুরা থেকে একটা ছবি হতে পারে, এবং ত্রিপুরার কাগজ তো বটেই, তোমার ন্যাশনাল লেভেলের যতগুলো কাগজ আছে সবাই
ভালো ফিনান্সিয়াল অ্যাক্সেস বলো, টেলিগ্রাফ বলো, স্টেটসম্যান বলো, তোমার ইভেন দেশ। তো আলটিমেটলি আমাদের যে বাজেট ছিল, মোটামুটি আমার ধারণা আমরা 3 থেকে সাড়ে 3 লাখ টাকা আমরা খরচা করেছিলাম তখনকার সময়? তখনকার সময়। 3 থেকে সাড়ে 3 লক্ষ টাকা আমরা খরচা করেছিলাম কিন্তু ছবিটা তৈরি করতে। তো তাও আমরা বলতে পারতাম না এত কম বাজেটের মানে ছবি সেলুলয়েডে, মানে তারা বিশ্বাস করতো না। এখনকার মতো কিন্তু এতটা বাণিজ্যকরণ, মানে তখনও মানে সরকারের একটা মানবিক মুখ ছিল বলা যেতে পারে। ওই পিরিয়ডটাতে দূরদর্শনের একটা বিশাল ভূমিকা ছিল ভালো ছবি প্রদর্শনের জন্য। হঠাৎ আমাকে দূরদর্শন থেকে ফোন করলো একজন, যে তোমার ছবিটা B+ গ্রেড পেয়েছে। B+ দেওয়াতে আমি দূরদর্শন থেকে বেশ ভালো রেভিনিউ আমি পেয়েছিলাম। পরবর্তী সময় আমি ছবিটা একজনকে আমি বিক্রি করে দিই, এটা কপিরাইটটা। এই হলো গিয়ে গল্প রূপান্তরের। যেহেতু ত্রিপুরার মধ্যে একটা জায়গা ফিল্ম নিয়ে বেঁচে থাকা এটা দুঃসাধ্য ব্যাপার সেই সময়টা। যে কোনো সন্তান, মানে বিশেষ করে প্রথম সন্তান, তো আবেগটা বেশি কাজ করে না, মানে সেখানে আবেগের কাছে তোমার ইয়েটা পরাজিত হয়, রিয়েলিটিটা পরাজিত হয়। তো রূপান্তরে যখন আমরা তৈরি করি তখন আমাদের কোনো লাভ লোকসান, কি হবে না হবে, রিয়েলিটি কি, বাস্তব ভূমি কি, সেগুলি আমাদের মাথার মধ্যে কারোরই ছিল না। মানে আমি যা জীবনের সঞ্চয়, আমার জীবনের যা পরিশ্রম, সব কিছু তো আমি ঢাইলা দিছিলাম মানে বাস্তব ভূমিটার, মানে আমাদের কাছে ক্রমশ প্রকাশ পায় যে ছবি করতে গেলে যে ইয়ে যে অ্যাকচুয়াল স্ট্রাগলগুলো, যে আমি বিয়ে করি, স্বাভাবিকভাবেই বিয়ের পরে কতগুলো যে সংসার প্রতিপালন হ্যানা ত্যানা এগুলো স্বাভাবিকভাবে চলে আসে। তো আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু আর অন্য কোনো কাজ আমার শেখা হয়নি বা আমার ভালোবাসাও নয়, যে এটা নিয়ে আমি থাকি, তো আমি মূলত ওই জায়গাটাকেই ব্যালেন্স করার চেষ্টা করলাম। আমার স্ত্রী ছোট্ট একটা সরকারি চাকরি করত, তো খুব ওই পিরিয়ডটা খুবই মানে স্ট্রাগল, মানে মানে আমি মানে প্রতিদিনকার যে জীবনযাপন, প্রতিদিনকার বেঁচে থাকা হরিবল। তো সেইভাবেই চলছে। কিছু কিছু ডকুমেন্টারি কাজকর্ম, যেটা হয় খুবই মানে সামান্য কিছু ডকুমেন্টারি কাজকর্ম, কিছু অর্ডারি কাজকর্ম। তবে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে আমার নিজেকেও মানে আপডেট করতে হবে। আমার পাশাপাশি আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা অনেক বড় ফিল্ম মেকারও বটে, ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলেও। তারা কিন্তু সেলুলয়েডটাকে যেভাবে আঁকড়ে ধরে রইল, সেলুলয়েডে একদম সেলুলয়েড শব্দটা আমি ব্যবহার করলাম,
যে আমার কাছে মনে হয়েছিল যে ডিজিটালের কিন্তু আস্তে আস্তে মানে মার্কেটে আসছিল, কিন্তু চেঞ্জ হচ্ছিল ব্যাপারগুলো। কিছু কিছু জিনিস আমরা ইনফরমেশন পেতে শুরু করেছিলাম যে ভারতে আসেনি কিন্তু বিদেশে আসছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো মানে আমাদের এখানেও আসবে। তো সেই বিষয়গুলো আমি মাথায় রেখে না নিজেকে আমি আপডেট করতে শুরু করলাম। একটা সময়ে আমি আম, যে কম্পিউটার একটা নেই, এডিট সেট আপ, কম্পিউটার নেই, এডিটিংয়ে আমি একটু ঝুঁকে পড়ি। এডিটিংটা বুঝতে চাইলাম, শিখতে চাইলাম। এর মধ্যে এখানে কিন্তু একটা বিষয় না বললেই না হয়, মানে বলাটা খুব বাঞ্ছনীয় মনে হয়, যে রূপান্তর তৈরি হওয়ার পরে ত্রিপুরাতে কিন্তু একটা ছবি তৈরি করার ঝোঁক তৈরি হয়েছিল। যেমন আমি মনে করতে পারি যে জীবন এক অভিনয়, মঙ্গল শাক, এই দুটো ছবি বাজারে এসেছিল। আতঙ্ক বলে একটি ছবি পরিকল্পনা করা হয়েছিল, হিন্দি ছবি, নাকি ত্রিপুরা থেকে হবে। তার জন্য যা যা ইয়ে করার দরকার, অডিশন, নাচ গান, হ্যানা তেনা, মানে একটা ইয়ে। তো আলটিমেটলি আতঙ্ক একটা কেলেঙ্কারির মতো হয়ে গেছিল, যে অনেক থেকে পয়সা নেওয়া হয়েছে, অনেক ইয়ে করেছে। এগুলো আমাদের মানে এটা খুব বিশ্রীভাবে আমাদের দিকেও মানে সন্দেহের আঙ্গুল তোলা হয়েছে। কিন্তু যাই হোক, যেটা সেই স্ট্রাগল আমার যখন সন্তান বড় হচ্ছে, ফ্যামিলি, আমি ডিসিশনটা আমি এরকম নিয়েছিলাম যে আমি যদি তখন আমার মানে অনেক যোগাযোগও ছিল কলকাতায়। আমি যদি বাইরে চলে যেতাম তো হয়তো আমি একটা না একটা কিছুতে লেগে যেতে পারতাম সিনেমা নিয়ে। অনেক অনেক ভাবনার পরে আমি মনে হলো যে না, থাকি, এখানেই থাকি, সময় সুযোগ বুঝে কাজ করা যাবে। এই ডিসিশনটা আমি আলটিমেটলি যেহেতু সংসার করেছি, আমি তো সংসারকে ফেলে দিতে পারি না বা করতে পারি না। তো এটার মধ্যে একটা ব্যালেন্স আমার করতেই হবে। এডিটিং বিষয়টাকে বোঝার জন্য আমি একটা কম্পিউটার নেই, ভিডিও কার্ড নেই, আমি এডিট শুরু করি, একদম প্রফেশনালি এডিট শুরু করি। মিউজিক্যাল অ্যালবাম, ছোট 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 সিনেমা, মানে ভিডিও বেসড সিনেমা, পরিষ্কার কথা অনেক, মানে এটা আমি সংখ্যা এত বলতে পারবো না। তবে তুমি তো জানো মানে যেটা যে সালমান অন্য বা এই জাতীয়, যেটা প্রথম প্রফেশনালি ইয়ে হয়, সেগুলো আমাদের এডিট সেন্টার থেকে বেরোনো। স্ট্রাগল বলো বা বলো, স্ট্রাগল তো থাকেই। এইভাবেই চলছিল। দূরদর্শনেও কিছু কাজ হতো তখন। ফিল্ম ডিভিশনে আমি কাজ করেছি, ফিল্ম ডিভিশনে আমি গোটা 3 ছবি করেছি। দূরদর্শনে কাজ করেছি, পিএসবিটি না, সরি, ইগনোতে কাজ করেছি, ইন্টারন্যাশনাল প্রজেক্টে একটা কাজ করেছি ইগনোতে। তো সেই ধরনের কাজগুলি একদিকে আমাকে মানে আমার যে মানে চর্চা, সেটাকে করতে সাহায্য, স্মুথলি করতে সাহায্য করেছে, এবং মনিটারিলি টাকা পয়সার দিক থেকেও আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিলাম। এই সময়টা আমি আর অন্য ফিচার ফিল্মের কথা ভাবতে পারিনি, ভাবার সম্ভবও ছিল না, কারণ আমাকে সংসারের ব্যাপারগুলিও দেখতে হচ্ছিল। অবস্ট্রাকল তো বরাবরই অবস্ট্রাকল, মাঝে মধ্যে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি যে কিছু করতে পারছি না। যে
অবস্ট্রাকলের আরও যে টেকনিক্যালি যে মানে নো হাউ, মানে তো তখন তো সেভাবে টেকনিক্যাল নো হাউ জানার লোকজনও খুব কম ছিল। আজকে যেমন যে ইয়ে ছিল, যেমন আমরা কোনো স্টুডিও বলা, সেরকম কোনো স্টুডিও ছিল না যে ত্রিপুরাতে, যে তুমি একটা সাউন্ড রেকর্ডিং করবে বা করবে, যে একটা ইয়েতে যাবে, সেটা খুব টাফ টাফ ওয়ার্ক ছিল। আজকে ডিজিটাল হওয়াতে যে তুমি নিজস্ব একটা সেট আপ তৈরি করতে পেরেছো, তুমি এখন নিজে করতে পারো। আমার মনে আছে আমাদের এডিট করার জন্য যেতে হতো তোমার ইয়েতে গুয়াহাটি, কলকাতার পরে আমরা গুয়াহাটি যেতাম। গুয়াহাটিতে গিয়ে দিনের বেলা আমরা কাজ পেতাম না, মানে সরি স্টুডিও পেতাম না, কারণ তখন স্টুডিওতে ওখানকার বড় বড় প্রডিউসাররা করতো। আমাদের বসে থাকতো তো রাতের জন্য, রাত 12টার পরে আমরা হয়তো স্টুডিও পেলাম, 12টা থেকে 5টা অবধি 6টা অবধি কাজ করলাম। সেগুলো আমাদের করতে হতো, মানে এগুলি অবস্টেকল বলতে অবস্টেকলের শেষ নেই, পুরোটাই অবস্টেকল। তুমি ত্রিপুরার মতো জায়গা থেকে কাজ করছো, মানে সেট আপ তো নেই না। তুমি বিটা ক্যামে তখন যখন কাজ করছো, এখানে সেট আপ কোথায়? তোমার গুয়াহাটিতে গিয়ে কাজ করতে হতো, এবং কি ধরনের মানে স্ট্রেন নিতে হতো, মানে ফিজিক্যাল স্ট্রেন যেটা বলা হয়, জীবনী শক্তি কমে যাওয়া। তুমি দিনের পর দিন মানে ইয়ের মধ্যে থাকছো, মানে অস্বাস্থ্যকর একটা পরিবেশে। কিন্তু এখন ডিজিটালে সেটা তো বড় ইন্ডাস্ট্রিতেও একই একই ইয়েতে হচ্ছে। সেলুলয়েডে কটা ছবি, অরিজিনাল সেলুলয়েড ফরম্যাটে কটা ছবি হচ্ছেই না প্রায়, হলিউডে হয় না। হচ্ছেই না প্রায়। ঠিক আছে, তো ডিজিটাল ফরম্যাটটা জানাটা খুব জরুরি ছিল। সেটা যদি সঠিক সময় আমি না ধরতাম, তাহলে আজকে আমি এখানে বসে এই কথাগুলো বলার থাকতো না। মাথার মধ্যে যে ছিল না যে একটা ছবি করা দরকার, একটা ছবি করা দরকার, কিন্তু বাস্তবটা আমি তো শিখে গেছি। তখন তো আবেগ, মানে আবেগটা যেটা রূপান্তরের সময় ছিল, কি হবে না হবে পরের বিষয়, আগে আমার ছবি করতে হবে। আর এখন হচ্ছে যে আমার বাস্তব পরিস্থিতিটা বিচার করে আমার ছবি করতে হবে। ঠিক আছে, সেটা তো আমি শিখে গেছি, মানে পাকা হয়ে গেছি বলতে পারো। তো আমি সুযোগ খুঁজছিলাম, আর আস্তে আস্তে আমি সেট আপ তৈরি করছিলাম বলা যেতে পারে। 2017, 91 থেকে 2017, তো বললামই যে ওই টাইমটাতে আমি কিভাবে কাটিয়েছি। আমার সংসার প্রতিপালন, ব্যালেন্স করা, আমার প্রফেশন, দুটোকে আমি ব্যালেন্স করেছি, যে আমি কোনোটাকে আমি ছাড়বো না, সিনেমাকেও ছাড়বো না, আমি সংসারটাকেও ছাড়বো না। 2017 আগে আমার মনে হলো যে ঠিক আছে, আমার কাছে তো আমি তো হলো, এবার ছেলেরাও একটু একটা নির্দিষ্ট জায়গায়, ছোটটা দাঁড়ালো না, শেষ হলো না পড়াশোনা, বড়টার হয়ে গেছে। ছোটটার পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষায় 12-এ। ওই সময় তো জেনারেলি বাবারা অনেক সময় দেয়, কিন্তু আমি আমার মিসেসকে বললাম, আমার মিসেস এই বিষয়ে কিন্তু খুব হেল্পফুল। আজকে যে আমি এখানে বসে আছি, সেখানে ওর সাপোর্ট না পেলে আমার পক্ষে পসিবল ছিল না। বিশাল সাপোর্ট ছিল বলেই আমি এই জিনিসটা কন্টিনিউ করতে পেরেছি। রূপান্তরটা আমি 25 বছর আগে করেছিলাম, তা আমি একটা মাইলস্টোন হিসাবে অন্তত 25-এর মাইলস্টোনটা আমি রাখি, যে কেউ তো আর করছে না বা হচ্ছে না, মানে আমার মাইলস্টোন হিসাবে একটা ছবি আমি করি। এই তো সেই থেকে বুনো ছবিটার কনসেপ্ট মাথায় একটু ছিল আমার। যে দুটো নিউজ কাটিং আমাকে খুব হন্ট করে গিয়েছিল। একটা হচ্ছে শিলিগুড়িতে একটি বাবা, সে টেনিসের রাজ্যভিত্তিক কোনো ছিল, প্লেয়ার ছিল, ওর ছেলেকেও খেলা শেখায়, টেনিস খেলা শেখায়। তো ছেলেটা, বাবা প্র্যাকটিস করছে, ছেলেটা হয়তো একটা করতে পারেনি, মানে স্ম্যাশ অর সামথিং রং করেছে, ভুল করেছে খেলাতে। বাবা ভীষণ রেগে ব্যাট, ওই যে টেনিস ব্যাটটা দিয়ে ছুঁড়ে মেরে ওকে মাথায় মেরেছে, মরে গেছে।
হুম। তো আলটিমেটলি লোকটাকে তার মা পুলিশকে ফোন করেছে, লোকটাকে নিয়ে জেল হয়ে গেছে, যাবজ্জীবন কারাদণ্ড এরকম জাতীয় কিছু হয়ে গেছে। সেম কল্যাণপুরেও এরকম একটা, আমি একদম একজ্যাক্ট কল্যাণপুরে একটা ট্রাইবেল ফ্যামিলিতে এই জাতীয় একটা কিছু। তো আমার কাছে মানে অদ্ভুত মানে মনে হয়েছিল যে লোকটা লোকটা কি কালপ্রিট, লোকটা কি মানে লোকটা মানে তার ছেলেকে এত এত ভালোবাসে, মানে খেলা শেখায় এই করে, এবং এই এই জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরছিল। তখন আমি মানে বিষয়টাকে নিয়ে মাথার মধ্যে নাড়াচাড়া করতে শুরু করি। আমার কাছে মনে হয়েছিল যে ইন সামহাউ চারদিকের পারিপার্শ্বিক অবস্থা, ভায়োলেন্স, এটা ডোমেস্টিক, আমরা কোনো না কোনোভাবেই মানে হিংস্র, কখনো হিংস্রতাটা ধরা পড়ে, কখনো ধরা পড়ে না, আন্ডার কারেন্ট থাকে। কিন্তু মানে প্রতিটা লোকই কিন্তু কোনো না কোনোভাবে ভায়োলেন্ট আমার কাছে মনে হয়। ঠিক আছে, ওই ইয়েটা নিয়ে আমার একটা স্ক্রিপ্ট তৈরি করি, সেটা বুনো দ্য ওয়াইল্ড। আমি ছবিটা 2017-তে মূলত আমার বাড়িকে ভিত্তি করেই, যেহেতু আমার ছেলের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তার জন্য খুব একটা আমি বাইরে যেতে পারবো না, 1 নম্বর ইয়ে। 2 নম্বর হচ্ছে যে আমার একটা বাজেটের মধ্যেই কাজটা করতে হবে, কারণ আমি আগে শিখে গেছি যে আমার মানে একটা বাজেট করলে হবে না, কারণ আমি জানি কতটুকু আমি ইয়ে করতে পারবো। আমি তো ছবি করি, মানে আমি যেটা বলতে চাইছি সেটা বলতে পারলাম কিনা, এখন দর্শক অ্যাকসেপ্ট করলো কি করলো না, বা এটা হচ্ছে অন্য বিষয়, অন্য প্রসঙ্গ, এটা নিয়ে অন্য বিতর্ক হতে পারে। কিন্তু আমার যেটা বক্তব্য আমি সেটা বললাম। যাই হোক, বুনু আলটিমেটলি আমরা ততদিনে আগরতলা শহরে মাঝখানে যে সিনেমা হলগুলি বন্ধ হয়ে গিয়েছিল, ততদিনে আগরতলা শহরে রূপসী মাল্টিপ্লেক্স চলে এসেছে, সেখানে আমরা রিলিজ করি। পরবর্তীতে বলাকা সিনেমা হলটা, সেটারও গল্প আছে, সেটাও মানে বলাকা সিনেমা হলটা আমি অকুপাই করি ইন দ্য সেন্স, মানে ওভার টেন্ডার, মানে ওরা আমাদের দেয় গভর্নমেন্ট থেকে। তো তখনও কিন্তু আমাকে অনেক ইয়ে করেছিল, মানে যে এখানকার যারা ইয়ে আছে, যে আপনি এত টাকা দিয়ে হলটা নিচ্ছেন, যে যা ওরা এত প্রফেশনাল লোক হয়ে পারলো না, মানে ভীষণভাবে আমাকে মানে বলেছে একদম মারা যাবে, বাড়িঘর বিক্রি করতে হবে, তুমি কি করছো পাগলামি। আমি শুধু বলেছিলাম ঠিক আছে দেখি না, আমার জীবনের তো মানে সবসময় আমি জুয়া খেললাম, এই জুয়াটাও আমি খেলি। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল, আমার হাতে যদি, আমার এখন এডিট সেট আপ আছে, আমার এখন ক্যামেরা সেট আপ আছে, মানে মোটামুটি আমি একটা ছোটোখাটো ছবি আমার নিজের সাউন্ড সেটআপ আছে। নিজের নিজের কাজটা আমি ওঠানোর মতো একটা সেট আপ, আমার অন্য কারো কাছে যেতে হয় না, আস্তে আস্তে আমি এটা তৈরি করেছি। আলটিমেটলি আমরা এই হলটা এখনো 4 বছর ধরে চালাচ্ছি, 5 বছর ধরে হয়ে গেল, চলছে তো, চলছে মানে আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে নতুন কাস্টমার তৈরি করা, ক্রিয়েট করা, আমরা ক্রিয়েট করতে পেরেছি আমাদের হলে এখন। অনেক, বিশেষ করে তো ইয়ং চ্যাপরা তো মানে প্রথম পছন্দ বলাকা সিনেমা, এটা আমরা করতে পেরেছি, এবং আমরা এটা মেনটেন করি কোয়ালিটি, রিগার্ডিং সাউন্ড, রিগার্ডিং প্রজেকশন, রিগার্ডিং অ্যানাদার এগুলি আমরা মেনটেন করি। এবার রিসেন্টলি মানে আফটার দিস ফ্যামিলিগতভাবে আমি কিছুটা সেটেল, আমরা বলা যেতে পারে, যে আমার ছেলেরা মানে চাকরি বাকরি করছে, এখন অনেকটা চাপ কম,
তো বুনোর পরে আমরা খুব বেশি দিন সময় নিইনি। আমরা শেষ ছবিটা যেটা করলাম গোজামিল। গোজামিল করার একটা প্রথমেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে কোনো লজিক থাকবে না গোজামিলে, যে আমরা উইদাউট লজিকে একটা ছবি তৈরি করব, সেরকমভাবে গোজামিলটা করা। এবং গোজামিলে আমি বলতে পারি যে গোজামিলে যে রেসপন্স রিগার্ডিং পাবলিসিটি বলুন, রিগার্ডিং অ্যাটেন্ডেন্স বলুন, ভালো। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এখানে একটা কর্পোরেশন তৈরি করো, একটা কথাই আমি বলেছি। আমি গত 15 বছর ধরে বা 20 বছর ধরে একটা কথাই সবাইকে বলেছি, আমি কিচ্ছু বলিনি। আমার মানে ওয়েস্ট বেঙ্গল বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও আমার কথা হয়েছে। উনি রূপান্তর ছবিটা আমি বিশ্বজিৎ দাস আর ইয়ে নন্দনে বসে দেখছিলাম, তখন কথা হচ্ছিল যে আমি বলছি আপনার বন্ধুকে বোঝান, কিচ্ছু লাগবে না, আপনি শুধু একটা কর্পোরেশন তৈরি করুন, কর্পোরেশনে কিছু নির্দিষ্ট গাইডলাইন তৈরি করুন। গাইডলাইন কিরকম হবে? 1 নম্বর হবে যে কিছু বাজেট, প্রত্যেকটা স্টেটের জন্যই কিছু বাজেট থাকে সিনেমার। এই বাজেটগুলো দিল্লিতে বসে কিছু কিছু লোক খেয়ে নেয়। ওরা দিল্লি থেকে আসে, সে বাস কাজ করে চলে গেল, এখানকার খবরই আমরা পাই না। তো সেই সব বাজেটগুলো আপনি কর্পোরেশনে ঢোকান। 1 নম্বর, এটা হচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে। সেকেন্ডলি, আপনারা কিছু ক্যামেরা কিনুন, লেটেস্ট ক্যামেরা কিনুন। তখনকার সময় তখনকার একদম যে এই ক্যামেরা, এই লাইট, এই ট্রলি, এই ক্রেন, এগুলি আমাদের পক্ষে কেনা সম্ভব না, আমাদের বাইরে থেকে আনাও সম্ভব না। এগুলো আনুন, আপনারা ফান্ডিং পাবেন সেন্ট্রাল থেকে, আপনারা কর্পোরেশন বানান, আমাদের বিনা পয়সায় নেব না, আমরা ভাড়া দিয়ে নেব। এখান থেকে কয়েকটা ছেলেকে ইয়ে করুন। হয়নি, ডাস্টবিনে চলে গেছে কাগজ। আমাকে ডাকানো হয়েছিল একটা মিটিংয়ে, সেখানে বলা হয়েছিল যে একটা ইয়ে করবে, ফিল্ম সেন্টার করবে নজরুল কলাক্ষেত্রে। তা আমি বলেছিলাম যে 100 সিটের একটা ক্যাপাসিটির হল রাখুন সাথে, যাতে আমরা ছোটখাটো ছবি প্রিভিউ করতে পারি, লোকজনকে 100 লোককে দেখাতে পারি। তারপর বলল যে হঠাৎ একদিন আমাকে ইয়ে বলল, কে যেন বলল যে কিছু মেশিনপত্র কি এসেছে, তোমরা দেখবে। মেশিনপত্র মানে তোমার এখানে একটা সাউন্ড স্টুডিও করে দেওয়া হলো, সেই সাউন্ড স্টুডিওতে কতটুকু কাজ হয়, তাহলে মানে কার পয়সা এগুলো? যত রাজ্যের মানে ইয়ে জিনিস, মানে যেটা এখানে ইউজ করা পসিবলই না, সেই ধরনের জিনিসপত্র। আমার এই কথায় হয়তো অনেকে ডিসহার্টেন হতে পারে। আমি যথেষ্ট সম্মান করি ওনাদের, যথেষ্ট সহায়তা ওনারা করেছেন। আজকে ফিল্ম সেন্টার কোন পর্যায়ে আছে আমি জানি না, যে ওইখানে একটা উদ্দেশ্য থাকতে হবে তো, যে মানে যে কাজটা করে সেই কাজটা, সেই লোকজনদের নিয়ে কাজটা করলে ভালো হয়। এখানে আমার মনে হয় যে ত্রিপুরার যে মানে এটা একটু ল্যাক আছে, অনেক অনেক ল্যাক আছে, মানে রিগার্ডিং সিনেমা নিয়ে তো বটেই। এগুলো দুঃখজনক ঘটনা। তো আমিও মানে বর্তমান সরকারকেও সেটাই বলবো যে একটা কর্পোরেশন মণিপুরে যেটা করা হয়েছিল, অনেকদিন আগেই ওরা করেছিল সিনেমার জন্য, আমি একদম স্পেসিফিক সিনেমার জন্য বলছি, সিনেমার জন্য একটু বেটার তাহলে কাজকর্ম করার টেন্ডেন্সি হবে, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সাবসিডি মানে গভর্নমেন্ট ভর্তুকি দিতে পারে কিনা। আমি বলছি যে আমার ত্রিপুরাতে
একটা ইন্ডাস্ট্রি যদি করতে হয় সেরকম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিছু করা যায় কিনা, একটা বাজেট রইল, ঠিক আছে এই বছরে আমি এত টাকা বাজেট থাকলো, যদি শেষ হয়ে যায় তাহলে নেক্সট ইয়ারে পেন্ডিং ইয়েতে আসবে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসবে, পেন্ডিং রইল। কিন্তু মানে মূল কথা হচ্ছে যে কাজ হতে হবে। আমি 20 বছর বাদে একটা সিনেমা বানালাম আমার আমার পয়সা খরচা করে, এরপরে দিয়ে আবার বসে রইলাম, ধারাবাহিকতা থাকে না। মানে ধারাবাহিকতা থাকতে হবে, যে মার্কেটে রেগুলার বেসিসে কাজ আসছে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ অমুক অমুক নায়ক অমুক নায়িকা, মানে একটা ইন্ডাস্ট্রির একটা ইয়ে তৈরি হয়।